সবাই হতভম্ব, বিস্মিত, সবার চোখে মুখে কৌতূহল। এটা কেমন কথা? বিয়ে হবে না কি কারণে? বিয়ে হবে না কেন? আকসার খালা বিস্মিত হয়ে প্রশ্নটা করতেই মেজবা ফিসেল হেসে অত্যন্ত নাটকীয়ভাবে জবাব দিল, বিয়ের আগে আমি আমার হবু স্ত্রীর মুখটা দেখতে চাই, তারপর বিয়ে করব। বিয়ের আসরে হইচই পড়ে গেল মেজবার এই কথা শুনে। আকসার খালা রেশমি খাতুন মুচকি হেসে সামনের পর্দা সরিয়ে আকসার দোপাট্টা উঁচু করে ধরে রেখে ওর মুখ দেখার ব্যবস্থা করে দিলেন। মেজবা অত্যন্ত গুরুত্বের সাথে আকসার মুখ দেখলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আকসা বউ সাজে লাজুক মুখে বসে আছে। ওর পরনে একটা লুট পিঙ্ক রঙের শাড়ি, মাথাও একই রঙের দোপাট্টা, মুখে একটা ন্যাচারাল মেকআপ, ঠোঁটের লিপস্টিক ও লুট রঙের মধ্যে, গলায় ডায়মন্ড কাটের সিম্পল একটা নেকলেস আর মেজবাদের পক্ষ থেকে দেওয়া স্বর্ণের মোটা চেইনটা। কপালের ওপরের নেকলেস সাথে মিলিয়ে একই রকম নকশার একটি ছোট্ট টিকলি, নাকে ওদের দেওয়া ডায়মন্ডের নাকফুলটা, আর হাতে সেদিন মেজবার পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি। আকসার ঠোঁটের কোণে লাজুক হাসি। বেশ লজ্জা পাচ্ছেও মেজবা এভাবে দেখতে চেয়েছে বলে। সবাই আবার এই নিয়ে খুব হাসাহাসিও করছে। তবে মেজবার মনের মধ্যে যে কি চলছে তা এখনো বুঝে উঠতে পারেনি আকসা। সামনে কি হতে চলেছে সেটা ধারণাও করতে পারছে না। ওয়েলকাম আকসা খন্দকার, আজ দ্য ওয়াইফ অফ মেজর মেজবা ইফতেখার। মেজবার কথাটা বলে অদ্ভুত রহস্যময়ভাবে হাসল। তবে আকসা বিয়ের আমেজে এতটাই বিভোর ছিল যে মেজবার ওই হাসির অর্থ উপলব্ধি করতে পারল না। কাজী সাহেব খুব তাড়াহুড়ো করেছিলেন, তাই বিয়ে পড়ানোর জন্য তাড়া দেওয়া হলো। আকসা খুব ধীরে সুস্থে কাঁদতে কাঁদতে কবুল বলল। এদিকে মেজবা এক নাগাড়ে 3বার কবুল বলে ফেলল। বিয়ের পর্ব শেষ হতেই ওদের খেতে বসানো হলো। আকসা এমনিতেও বেশি খেতে পারে না, তার ওপর সারাদিনের ধকলের পর এখন খাওয়ার এনার্জি নেই ওর। তাই প্লেটে সব খাবার ধরে ধরে মেজবার পাতে তুলে দিতে লাগলো। মেজবা ওর দিকে তাকিয়ে ফিসেল হেসে বলল, আমি পার্সনদের খাওয়া দাওয়ার ব্যাপারে খুব স্ট্রিক্ট রুলস থাকে মিসেস ইফতেখার। একদিনের খাওয়ার 1 সপ্তাহের ক্ষতি হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য। এভাবে আমাকে না দিয়ে নিজের কষ্ট করে হলেও খাওয়ার চেষ্টা করো। এমনিতেও সামনে অনেক ধকল যাবে তোমার ওপরে, সেগুলো সামলানোর মতো শক্তি থাকতে হবে তো। মেজবা অদ্ভুতভাবে কথাটা বললেও আকসার কাছেও অদ্ভুত ঠেকলো না। ও স্বাভাবিকভাবেই নিল, বিয়েতে ধকল তো হবেই। মেজবা ঠিকই বলেছে, এখন ভালো মতো খেয়ে নিতে হবে, পরে না হলে শরীরে এনার্জি পাওয়া যাবে না। বিয়ে শেষ এবং বিদায়ের পালা। আকসার আম্মুর কান্নাকাটি থামছেই না। তিনি তো কোনো কথাই বলতে পারছেন না, এজন্য তার দায়িত্ব পালন করলেন আকসার ছোট খালা। আকসার হাত ধরে ওর খালা নীরব জায়গায় নিয়ে গিয়ে বললেন, শ্বশুরবাড়িতে সমুঝে বুঝে থাকতে হবে, সবার সাথে মিলেমিশে থাকবে, কারোর সাথে ঝামেলায় জড়াবে না। কারো কোনো কিছু ভুল বা অন্যায় মনে হলে একেবারে বেশি 2বার বলতে না তা নিয়ে। নিজের মতো থাকবে, বড়দের মুখে মুখে তর্ক করবে না, সবাইকে সম্মান করবে, বিশেষত তোমার স্বামীকে। জানো তো শ্বশুরবাড়িতে মেয়েদের স্বামী সব, সেখানে স্বামী না থাকলেও তুমি কিছুই না। স্বামীর কদর না করলে তুমি অন্য কারো কদরও পাবা না। তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তার মন জয় করে চলার চেষ্টা করবে। স্বামী যদি কখনো দুটো কথা বলে বা রাগারাগি করে, তখন তাকে ঠান্ডা করার চেষ্টা করবে, নরম সুরে কথা বলবে, পাল্টা তার সাথে উচ্চ বাক্য করবে না। এসব কাজ বেশিরভাগ পুরুষ মানুষ অপছন্দ করে। এই কাজ মোটেও করা যাবে না। স্বামীকে বুঝে তার মন মতো চলে সংসার রক্ষা করতে হবে। এক সময় ওই সংসারে একাংশ তোমার হয়ে উঠবে, তাই সংসারটাকে তোমার নিজের মনে করে সেখানে থাকতে হবে। এই কথাটা সব কিছুর আগে মাথায় রেখো। ছোট খালার কথায় আকসা মুখে কিছু না বললেও কয়েকবার ভদ্রভাবে মাথা নেড়ে ছাই জানালো। খালা ওকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। একমাত্র বোনজি তার,
বিয়ে করে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। ছোট খালা আকসার কপালে একটা চুমু খেয়ে কান্নারত স্বরে বললেন, ছোট মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। দেখতে দেখতে আমার মায়ের আজকে বিয়েও হয়ে গেল। ছোট খালা শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে আকসাকে গেটের বাইরে নিয়ে গেলেন। বরযাত্রী সবাই সেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছে কনের জন্য। তাড়া দেওয়া হচ্ছে। আকসা বাইরে আসতে হঠাৎ কি যেন মনে করে আবারও বাড়ির ভেতরে ছুটল। আকসার আম্মা নিচতলায় সিঁড়িঘরের সামনে দাঁড়িয়ে কান্না করছিলেন। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল তখন। আকসা দৌড়ে গিয়ে ওর আম্মুকে দেখে ঝাপটে জড়িয়ে ধরল। তারপর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মেয়ের কান্না দেখে আয়েশা বেগমের কান্নাও বেগ বেড়ে গেল। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে অজস্র চুমু খেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় দিলেন তিনি। বিদায় পালা শেষে সদ্য হয় শ্বশুরবাড়িতে সবেমাত্র এসেছে আকসা। কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে ও, তবুই এখনো কান্না থামছে না ওর। ওকে প্রথমে একটা ঘরে নিয়ে বসানো হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। চাচি শাশুড়ি ফাতেমা খাতুন সবাইকে বাইরে বের করে ক্যাচালোক মুক্ত রেখেছেন ঘরটা, যাতে ও নিরিবিলিতে বিশ্রাম নিতে পারে। শুধু রিমু আর মিহি বসে আছে এই ঘরের সোফায়ও পারে আকসার কোনো কিছু দরকার হলে দেখার জন্য। আকসা মিহি আর রিমুকে বলে বাইরে পাঠিয়ে একটা ঘুম দেওয়ার চিন্তা করলো। তখনই চাচি শাশুড়ি এসে বললেন, মা তোমাকে তোমার স্বামীর ঘরে দিয়ে আসতে হবে, এসো আমার সাথে। স্বামীর ঘর শব্দটা ঝনঝন করে বাজতে লাগলো আকসার কানে। লজ্জায় মুখ নত হয়ে এলো। ও উঠে চাচিকে অনুসরণ করে তার সাথে হাঁটতে লাগলো। লম্বা বারান্দা ধরে যতই মেজবার ঘরের দিকে এগোচ্ছে ততই বেশি ওর বুকের ধুকপুকানি বেরিয়ে চলছে। মেজবা ওকে ভালোবাসে এখনো, এ কথা মেজবা বলেছে তো ওকে ভালোবেসে নিশ্চয় কাছে টেনে নেবে আজ। ভাবতেই মনে মনে আড়ষ্ট হলো আকসা। আসন্ন যাত্রার দিকে এক একটা কদম ফেলে এগোতে লাগলো। মেজবার সাথে ওর সংসার জীবন নিশ্চয় খুব সুন্দর হবে। এখনই নানান স্বপ্ন দেখতে শুরু করলো ও। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল মেজবার, এবং ওর খুনসুটি পূর্ণ সংসার কল্পনা করে আকসা বিছানার মাঝখানে বসে আছে। সাদামাটা একটা বাসর ঘর, বিছানায় সাদা চাদর বিছানো, আর তারপর কতগুলো গোলাপের পাপড়ি ছড়ানো। আকসা দোপাট্টা কপাল অব্দি টেনে বসে আছে। ঘরের বাইরে গান বাজনা হই হল্লা চলছে। দরজা খোলার শব্দ হতে আকসা আরো বেশি গুটিসুটি মেরে বসল। ঠোঁটের কোণে তখনও ওর লজ্জা মিশ্রিত হাসি। আকসা নত মুখে বসে রইল। একেবারের জন্য সামনে তাকিয়ে মেজবাকে দেখল না। অপেক্ষায় রইল কখন মেজবা এসে ওর দোপাট্টা খুলবে। কিন্তু 5 মিনিট পেরিয়ে গেলেও যখন এমন কিছুই ঘটল না, তখন আকসা নিজেই ধীরে ধীরে ঘোমটা খুলে মুখ তুলে সামনে তাকালো। দেখলো মেজবার বিছানার সামনে অবস্থান করতে থাকা রকিং চেয়ারে বসে মুখে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওকে। আকসা চিকন স্বরে ওকে জিজ্ঞাসা করলো, আপনি ফ্রেশ হয়েছেন? মেজবা গম্ভীর স্বরে জবাবটা দিল। তখনও অবধি আকসা কিছুই ধরতে পারল না। পর মুহূর্তে ও মেজবাকে বলল, তাহলে শুয়ে পড়ুন এসে, অনেক ধকল গেছে তো, একটা ভালো ঘুম দিন, ক্লান্তি তো কেটে যাবে, আলাপ না হয় পুরো করা যাবে। আমিও ঘুমিয়ে পড়ছি এখন। ওপাশে আপনার বালিশ বিছানার ওপর, পাশে বালিশটা দেখিয়ে কথাটা বলে আকসা যখনই শুতে যাবে, তখনই পেছন থেকে মেজবার কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, কথায় ঘুমাচ্ছ বিছানায় কেন? আকসা কিঞ্চিত অবাক হয়ে জবাবটা দিল। মেজবা রকিং চেয়ার পায়ে ঠেলে উঠে এগিয়ে এসে বলল, আমার বিছানায় তুমি কেন ঘুমাবে? প্রশ্নটা শুনে আকসা ভরকে গেল। এটা কেমন কথা? বিয়ে করেছে দুজনে, ও তো এখন মেজবার স্ত্রী, তাহলে মেজবার বিছানায় ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? আকসা আমতা আমতা করে বলল, এখন তো এই বিছানা আমাদের মেজবা। ও আমাদের নয়, বরাবরই আমার। এখানে শুধু আমি ঘুমাবো, তাহলে
আমি কোথায় ঘুমাবো? আকসা চরম অবাক হয়ে প্রশ্নটা করল। মেজবা গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, আই ডোন্ট নো। তবে এতটুকু জেনে রাখো, আমরা এক বিছানায় ঘুমাচ্ছি না। আকসা যেন বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। এসব কি বলছে মেজবা? কিছুই বুঝতে উঠতে পারছে না ও। আকসা এবেলায় উঠে এসে দাঁড়ালো মেজবার সামনে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, এসব কি বলছেন মেজবা? এক বিছানায় ঘুমাবো না মানে? কেন ঘুমাবো না? আমরা তো স্বামী স্ত্রী। বিয়ে হয়েছে আপনাদের আর আমার। বিয়ে হয়েছে আপনার আর আমার। মেজবা উপহাস্য করে হেসে বলল, স্বামী স্ত্রী? আহ! আকসা বোকা বনে তাকিয়ে রইল ওর দিকে। মেজবা নিজের বুকে 2 হাত গুজে রেখে বলল, যেই সম্পর্কে একজন মানুষের প্রতি ভালোবাসা তো দূর, হৃদয়ে সামান্য অনুভূতিও থাকে না, সেই সম্পর্ক সেই নির্দিষ্ট মানুষটার সাথে এক বিছানায় ঘুমানো যায় না। তার মানে আপনি বলতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন না? না, বাসি না। এমনকি তোমার জন্য সামান্য সহানুভূতিও নেই আমার। মানে? কঠোরভাবে জবাবটা দিল মেজবা। আকসা উদ্গ্রীব কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। এখন এসব কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? বাঁচতাম 5 বছর আগে, কিন্তু এখন বাসি না। এখন আমার হৃদয়ে তোমার জন্য শুধুমাত্র এই ঘৃণা অবশিষ্ট আছে, আর কিছু নয়। আকসার বোধহয় শেষ ধাক্কাটা খাওয়াই ছিল। কঠোর পাশবিক কথাটা শোনা মাত্র এরই ওর মাথায় যেন বাজ পড়ল। নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল ও। অবিশ্বাস্য দৃষ্টি ফেলে মেজবার দিকে তাকিয়ে রইল। ওর এমন হাল দেখে মেজবা হাসল খুব। পৈশাচিক আনন্দের সে হাসি আকসার যেন বিশ্বাস হতে চাইল না। ভাবল, সব বুঝি ওর ভ্রম, একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে এই দুঃস্বপ্ন ভেঙে যাবে। ও করুণ কণ্ঠে মেজবাকে জিজ্ঞাসা করল, তাহলে আপনি আমাকে সেদিন ভালোবাসার কথা কেন বলেছিলেন? ভালোবাসা? আর তোমাকে? তোমার মতো মেয়েকে ভালোবাসা যায়? মেজবার এমন কঠোর কথাবার্তা শুনে ক্রমশই আকসার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ও বহু কষ্টে ভাঙা গলায় বলল, তার মানে আপনি মিথ্যা বলছিলেন? স্বপ্ন অভিনয় ছিল আপনার? হ্যাঁ ছিল। এনি প্রবলেম? অকপটে স্বীকার করে নিল মেজবা। আকসার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে এসব কথা শুনে। এতক্ষণ নিজেকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করলেও এবার আর পারল না। মেঝেতে লুটিয়ে পড়ল ও। মেজবার পায়ের কাছে টুকরো কেঁদে উঠল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি তো সবকিছু সত্যি ভেবে নিয়েছিলাম। সত্যি আপনাকে ভালোবাসছিলাম। আমার ভালোবাসা তো আপনার মতো মিথ্যা নয়। আর তা তো অভিনয়। আর না তো অভিনয়। তবু আমার সাথে এমন কেন করলেন মেজবা? এসব করে কি শান্তি পেলেন? বলুন, চুপ করে আছেন কেন? কেন আমাকে এভাবে ঠকালেন? কেন আঘাত দিলেন? এসব করা কি খুব বেশি দরকার ছিল? এক নাগাড়ে কাঁদতে কাঁদতে আকসার হাঁপানি উঠে গেছে, তবু ওর কান্না থামে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নিঃশ্বাস টানতে পারছে না ও। অনেক কষ্ট জোরে জোরে শ্বাস টানছে আর কাঁদছে। আক্রমণ এজেন্ট জোস্তা দেখে আকসার এহেন অবস্থা দেখে তবুও মেজবার একটু দায়ামায়া হলো না। স্থির পাথরের মূর্তি ন্যায় দাঁড়িয়ে রইল ও। ওকে একটু টলানো গেল না। যেন একটা পাথর, যার কোনো অনুভূতি নেই, কিচ্ছু নেই। পাথরের গায়ে কখনো ফুল ফোটে না। আকসা এবার টলতে টলতে উঠে দাঁড়ালো মেজবার সামনে। অতিরিক্ত কান্নাকাটি করার কারণে নাক মুখ চোখ লাল হয়ে গেছে ওর। শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে। চোখের কাজল লেপটে গেছে। ঠোঁটের লিপস্টিক শুকনো হয়ে এসেছে। চুল কতগুলো সামনে এসে পড়েছে। মাথার দোপাট্টা খুলে ফ্লোরে পড়ে আছে। আকসা জোরে জোরে শ্বাস টানছে, কান্না থামানোর প্রাণপণ চেষ্টা করছে, তবে কোনোভাবেই থামাতে পারছে না। হেঁকসি তুলছে বারবার। আকসা ধীর পায়ে সামনে এগোল। মেজবার সয়েফ পাঞ্জাবির কলার টেনে ধরল আসানন। 2 হাতে কলার চেপে ধরে কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে কঠিন সুরে প্রশ্ন করল,
ভালোই বাসেন না যখন, তখন বিয়ে করলেন কেন? কেন আমার অনুভূতি নিয়ে খেললেন? কি মজা পেলেন এসব করে? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? অনুভূতি নেই যখন, তাহলে মিথ্যে অনুভূতি জাহির করলেন কেন? এতটাই ঘৃণা আমার প্রতি, তাহলে কি উদ্দেশ্য আমার নামটা দখল করে নিলেন? অপমান করার উদ্দেশ্য? হ্যাঁ, অপমান। শব্দটা তুমি মুখেও এনো না। তোমার মতো মেয়ে ওই শব্দটা উচ্চারণ করলে অপমানেও অপমান করা হবে। তাই চুপই থাকো। মেজবা উপহাসের সুরে হেসে কথাটা বলে। আকসা ওর কলার আরো শক্ত করে চেপে ধরে। কৈফিয়ত চাই। বলুন, কেন করেছেন আমার সাথে এমন কাজ? কিভাবে পারলেন আপনি? একটুই কি বিবেকে বাঁধলো না আপনার? মায়া দয়া হলো না? কেন করলেন? কি দোষ আমার? হ্যাঁ, মেজবা কোনো জবাব দেয় না। শান্ত চোখে তাকিয়ে থাকে আকসার কান্নারত লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে। আকসা একেবারে ক্লান্ত। কান্নার চিৎকার আর আজাহারি কারণে শরীরে এনার্জি একরত্তিও। ও মেজবার শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, বলুন মেজবা, জবাব দিন আমাকে। জানতে চাইছি আমি, আমার কি অপরাধ? এতটুকু জানার অধিকার তো আমার আছে। কোনো দোষ করে থাকলেও শুধরে নেব। তবু অন্তত কিছু তো বলুন। বলুন না মেজবা, প্লিজ বলুন। আকসা প্রথম কথাগুলো মেজবার পাঞ্জাবির কলার ধরে ঝাঁকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল ও। শেষের বাক্য দুটি বলার সময় একেবারে মুষড়ে পড়ল। শরীরে আরও এতটুকু জোর নেই। ভীষণ ক্লান্ত ও। আকসা মেজবার বুকের ওপরে ঠাঁই দিয়ে পড়ে রইল। পাঞ্জাবি কলার তখনও দুই হাতে আঁকড়ে ধরে রাখা। আকসা চোখ বুজে এবার চিকন সুরে কাঁদছে এবং বিড়বিড় করছে, বলুন না মেজবা, বলুন না প্লিজ। মেজবা ওর পিঠে ব্লাউজের নিচে দিককার সেই খোলা অংশ, সেখানে হাত রাখে। এরপর চোখের পলকে ওকে পাঁচকোলা করে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে দেয়। এরপর সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসা তরিং রাখে। আকসা, সব ভুলের ক্ষমা হয় না। একজনকে সব দিক থেকে ভেঙে চুরে দিয়ে ক্ষমা পাওয়ার আশা করাটা বোকামি। আঘাতটা আমার এখানে লেগেছিল আকসা, দেখতে পাচ্ছ তো, ঠিক এখানে। আর এখানে যখন আঘাত লাগে না, তখন পৃথিবীর সব কিছু তুচ্ছ লাগে। কোনো কিছু এই আঘাত সরাতে পারে না। একজন শান্ত মানুষও অশান্ত হয়ে যায়। পৃথিবীর সব ঝড় তাকে গ্রাস করে ফেলে। একজন শীতল হৃদয় মানুষও কঠিন পাথরে পরিণত হয়। যেমনটা তুমি আমাকে তৈরি করেছো কঠিন পাথরে। এই হৃদয়ে আর এখন আর কিছু অবশিষ্ট নেই। তাকিয়ে দেখো। মেজবা আঙ্গুল বুকের বাঁ পাশে ঢুকে আকসাকে কথাগুলো বলল। আকসা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল মেজবার দিকে। মেজবাকে দেখে এখন ওর মনে হচ্ছে লোকটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত এবং ক্ষতবিক্ষত হয়ে এখন জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত হয়েছে, যা ভেতরকার লাভা যে কোনো কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে। মেজবা পুনরায় হিসিয়ে বলল, ক্ষমা করে কি এতটা সহজ আকসা? তুমি যেই ভুল করেছো সেটার আদৌ কি ক্ষমা হবে? অবশ্য ভুল বললেও ভুল হবে। তুমি যেটা করেছিলে সেটা জেনে শুনে, সজ্ঞানে এবং সজ্ঞানে করার কাজকে ভুল নয়, বরং অন্যায় বলা হয়। সেদিক আমাকে স্বাভাবিকভাবে রিকোয়েস্ট করে দিলে পারতে, সেটাও আমি মেনে নিতাম। কিন্তু তুমি সেটা করোনি। ইচ্ছাকৃতভাবেই উচ্চবাচ্য করেছো। একটা বাজে সিন ক্রিয়েট করে আমাকে চরম অপমানিত করার চেষ্টা করেছিলে। 17 বছরের মেয়ে কুচি খুকি হয় না। তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তোমার সেদিনের কাজটা সামান্য ছিল কিনা। তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবে সাজা অবশ্যই আছে। তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু কোনোদিন ছুঁয়ে দেখব না। তুমি হবে এমন মেয়ে যার প্রতি তার স্বামী এতটাই অনীহা যে বিয়ের পর তাকে একদিনও ছুঁয়েও দেখেনি। তোমাকে আমার নামই থাকতে হবে। তোমাকে কখনো কারোর সামনে অসম্মানিত হতে দেব না। কিন্তু তুমি না তো কোনোদিন আমার ধারে কাছে আসতে পারবে, আর না তো আমার ভালোবাসা পাবে। আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি ছটফট করবে, মরে যাবে।
তবুও পায়ে ধরে চেয়েও পাবে না। এক সময় তো ভালোবাসতেন, তাহলে কিভাবে পারছেন সেই ভালোবাসাকে কষ্ট দিতে? আকসার অকুল প্রশ্ন। মেজবা সামান্য জবাব দিল, যন্ত্রণাদায়ক ভালোবাসা তো এমনই, একজন পেরে আরেকজন পোড়ায়, একজন পড়ে আরেকজন পোড়ায়। একবার তুমি আমাকে পুড়িয়েছ, এবার না হয় কি নিজে পুড়িয়ে ছারখার হও। এ কথার পর আকসা আর মেজবাকে খাটানোর সাহস পেল না। মেজবা বিছানা থেকে উঠে গেল। বেলকনিতে যাওয়ার জন্য পা বাড়াতে আকসার পেছন থেকে প্রশ্ন ছুড়ল, তার মানে আপনি প্রতিশোধ নিচ্ছেন? মেজবা ওর এই প্রশ্নের কোনো জবাব দিল না, শুধুমাত্র সামান্য ক্রু হাসল। মেজবা এবং আকসার বিয়ে আজ দ্বিতীয় দিন। সাধারণ এই বাড়ির সব সময় ঈশা বেগম এবং ফাতেমা খাতুন এই রান্নাঘরটা সামলায়, তবে বাড়ির নিয়ম অনুযায়ী আজ নতুন করে রান্না করতে হবে। সামান্য কিছু হলেও রান্না করে সবাইকে খাওয়াতে হবে। আকসার রান্নার কাজটা ভালোই পারে, মায়ের থেকে শিখে ও নিত্য নতুনই শখের বসে। বাবার বাসায় থাকতে প্রায়ই অবসরে রান্নাঘরে করত। মোটামুটি সব ধরনের খাবারই রাঁধতে জানে আকসা। তাইও প্রগাঢ় আত্মবিশ্বাসের সাথেই সেই সকাল থেকে রান্না করতে লেগে পড়েছে। ওর শাশুড়ি এবং চাচি শাশুড়ি ওকে সাহায্য করতে এসেছিলেন, তবে অনেক বলা কয়ে তাদেরকে বিশ্রাম নিতে পাঠিয়েছে আকসা। আজ দুপুরের খাবারটা ও নিজে হাতে একাই রান্না করবে। তখন বাজে বেলা 11টা। আকসা ডিমের কর্মা করে গরুর মাংস চড়িয়েছে সবে। তখনই মেজবা এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। লোকটা সেই সকালে বেরিয়েছিল, ফিরেছে বোধহয় সবে মাত্র। মেজবাকে দেখা মাত্রই আকসার গতকাল রাতের সব কথা মনে পড়ে গেল। মেজবা কাল বিছানায় ঘুমায়নি, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে রকিং চেয়ারে আধশোয়া হয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে অবশ্য মেজবাকে দেখতে পায়নি আকসা। এমন না হয় যে ও দেরিতে ঘুম থেকে উঠেছে, বরং ওর ঘুম সাত ডাঙাইয়েছে ভেঙে। পরে শাশুড়ির কাছে শুনেছে মেজবা নাকি প্রতিদিন ভোর 6টায় ঘুম থেকে উঠে জগিং করতে বের হয়। এটা তার রোজকার রুটিন। মেজবা আকসাকে রান্নাঘরের দিকে ভ্রু কুঁচকালো। এ সময় তো রান্নাঘরে মা আর চাচি থাকে। আকসাকে আশা করেনি মেজবা। আকসার গতকাল রাতের সমস্ত আঘাত, ক্ষত এখনো সরেনি। তবুও সম্পর্কটা স্বাভাবিক করার আশায়ও মেজবার সাথে কথা বলল। মেজবাকে জিজ্ঞাসা করলো, আপনার কিছু লাগবে? তুমি এখানে কেন? আকসার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেজবা। আকসা বিড়বিড় করে জবাব দিল, রান্না করছিলাম, মাথা ব্যথা করছে প্রচণ্ড। মামুনি কোথায় তুমি? আমাকে 1 কাপ কফি দিয়ে যাও তো। কফি দেওয়ার কথাটা আকসাকে না বলে মেজবা চেঁচিয়ে ওর মামুনিকে বলল। আকসা ওই পাশ থেকে মিয়ে যাওয়ার গলায় বলল, আমি করে দিই নি। গম্ভীর গরীর কণ্ঠস্বরে কথাটা বলে মেজবা সেখান থেকে চলে গেল। দুপুরে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসে। আজ তাহসিন আর রিমু সোফায় বসে প্লেট নিয়ে টিভি দেখতে দেখতে খাবে ওরা। ফাতেমা খাতুন ওদের খাবারের প্লেট দিয়ে এসেছেন। আকসা আর ওর শাশুড়ি এবং চাচি শাশুড়ি আগে বসেনি খেতে। সবাইকে খাবার সাফ করে দিয়ে তারপর তারা খেতে বসবে। আকসা তাদেরকে বসতে বলেছিল, তবুও তারা বসেনি ওকে সাহায্য করার জন্য। শাশুড়ি রান্নাঘর থেকে খাবারের বেলগুলো এনে দিচ্ছে আর আকসা সেগুলো থেকে সবাইকে খাবার সাফ করে দিচ্ছে। সবার প্লেটে দিতে দিতে এবার মেজবাকে দেওয়ার পালা আসলো। মেজবার কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। ওপাশের চেয়ারে বোমা ছোট চাচার সাথে পারিবারিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে ব্যস্ত। আকসা কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, সাথে বিফ জালালি, চিকেন চপ, ক্রল ফিশ ফ্রাই, সরষে ইলিশ এবং ফিরনি। মেজবার প্লেটে কাচ্চি 2 চামচ তুলে দিতেই মেজবা ততক্ষণ চড়া গলায় বলল, এতক্ষণ আমি খাই না, খাবার কমাও। আকসা ধমকে খেয়ে তড়িঘড়ি করে 1 চামচ কাচ্চি উঠে নিল।
মেজবার ভাবখানা দেখে মনে হচ্ছে আকসার রান্না করা খাবারের প্রতি ওর কোনো আগ্রহ নেই, খাচ্ছেও দায়ে পড়ে। আকসা মনে মনে খুব কষ্ট পেল, মেজভাই এতটা কঠোর হচ্ছে কিভাবে, অথচ সবার সামনে দেখে বোঝায় দায় যে ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিক নয়। মেজবা কারোর সামনে আকসার সাথে দুটো কথাও বলে না। আকসা ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মেজবার এমন আচরণে। আকসা রিমু আর তাহসিনের সাথে বসে খেয়েছিল সন্ধ্যায় লুডো খেলছিল সন্ধ্যায়। তখনই রিমু ঘরের ছোট চাচি এসে আকসাকে বললেন, মেজবা বাড়ি ফিরছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো। আকসা ভেবে পেল না মেজবা ফিরছে, তাতে ওকে কেন ঘরে গিয়ে বসতে হবে। তবুও চাচি শাশুড়ির কথা অমান্য করলো না। রিমু ঘর থেকে বের হয়ে সোজা মেজবার ঘরে গিয়ে বসলো। আকসা সবে একটা বই বের করেছে বুক ফেলোস থেকে, তখনই ওর ফোনে কল আসলো। ফোন স্ক্রিন অন করে দেখলো কলি কল দিয়েছে। কল রিসিভ করতেই ফোনে ওপাশ থেকে কলি উৎসাহিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, দোস্ত রে, বিবাহিত জীবনে প্রথম দিন কেমন কাটলো তোর? ভালো। আকসা মিমিয়ে যাওয়া কণ্ঠে জবাবটা দিতেই কলি বলে উঠল, তোর কণ্ঠে এমন লাগে কেন? জামাই কি বেশি আদর করে ফেলেছে? এমনিতেই রাতে নানান চিন্তায় ভালো ঘুম হয়নি আকসার। মেজবা রাতে ওর কাছে আসা তো দূর, ভালোভাবে কথা দিয়ে বলেনি, বরং সে আচরণ করেছে তাতে আকসার গতকালে রাত হয়ে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে স্মরণীয় জঘন্য রাত। তারপর কলি এবং প্রশ্নের মেজাজটা চড়ে হয়ে উঠল আকসার। ও চড়া গলায় কলিকে কিছু বলতে যাবে, তার আগে দরজার দিকে তাকাতেই দেখলো মেজবা ঘরে ভেতর প্রবেশ করছে। আকসা চাপা স্বরে কলিকে বলল, পরে কথা বলছি তোর সাথে, রাখছি এখন। আকসা কল কেটে দিল। মেজবা এসে সোজা ফ্রেশ হতে চলে গেল। এটাও রোজকার নিয়ম। মেজবা বের হতে আকসা এগিয়ে গিয়ে দাঁড়ালো ওর সামনে, বুকে হাত গুজে দাঁড়িয়ে মেজবাকে প্রশ্ন করলো, কোথায় ছিলেন? কেন? মেজবা বহু কুচকে পাল্টা প্রশ্নটা করতে আকসা জবাব দিল, আপনাকে যে বিকাল থেকে আপনার আম্মায় এতবার কল দিলেন, কল রিসিভ করেননি কেন? ব্যস্ত ছিলাম তাই। আম্মা টেনশন করেছিলেন, এতটুকু বোঝেন আপনি? আকসা সমান তালে প্রশ্ন করতে মেজবা এবার কোমরে হাত গুজে কয়েক কদম ওর দিকে এগিয়ে মুখ উঁচু করে প্রশ্ন করলো, তুমি ডেকো, তুমি কে ভাই? কে তুমি আমাকে এত প্রশ্ন করার? হু আনসার মি, হু আর ইউ ডু ডিমান্ড সো ম্যাচ এক্সপ্রেশন। মেজবা অনবরত এগোতে লাগলো আকসার দিকে, আর আকসার পেছাতে ওর বুক কাঁপতে লাগলো। ভয়ে চোখের পাতা কেঁপে উঠল, তবুও মনে একরা সাহস সঞ্চার করে জবাব দিল, আপনার স্ত্রী। হাসালো। আকসা ততক্ষণে দেওয়ালের সাথে লেপটে গেছে। মেজবা ওর পাশে দেওয়ালে এক হাত রেখে ওর সামনে দাঁড়িয়ে নিচু হয়ে কিছুক্ষণ হাসলো। আকসা ওই হাসি দেখে পারলো মরে যায়। কণ্ঠকের হাসি এত সুন্দর হতে হবে কেন? একটা মানুষের সবকিছু এতটা সুনিপুণ হতে পারে কিভাবে? মারাত্মক নিখুঁত এবং মেহময়। আকসা বিমোহিত হতে যেও নিজেকে আটকালো, বিরোধ করে বলল, আপনি মানুন বা না মানুন, আমি আপনার স্ত্রী এবং এই সত্যটা কোনোভাবেই বদলে যাবে না। সে আপনি যতই অস্বীকার করুন না কেন। তোমাকে এত কথা বলতে কে বলেছে ভাই? থাকো না তুমি নিজের মতো। তোমাকে কিছু করেছি আমি? মেরেছি, কেটেছি, তুলে আছাড় মেরেছি কাল? চাইলে তো মারতে পারতাম। তবুও এসব কিছু করেছি। তাহলে এত মাতবরি করো কেন? তোমার সাথে আমি কথাবার্তা বলতে চাই না, অথচ তুমি চেঁচে এসো আমার সাথে কথা বলো। হোয়াট ডু ইউ টুক টু মি দিস ওয়ে? যথেষ্ট হয়েছে, এবার আমাকে বলতে দিন। আকসা আঙুল উঁচিয়ে কিছুটা জোর গলায় কথাটা বলতেই মেজবার মাথা নেড়ে শান্ত গলায় বলল, ওকে বলো ভাই, বলতে দিলাম তোমাকে। এমনি তো মেয়ে মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করায় বৃথা। আকসা বলতে শুরু করলো, দেখুন, আপনার মনে আমার জন্য যাই থাকুক না কেন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী, এ কথা আপনাকে মানতেই হবে।
আপনি যতই হাসুন না কেন তবুও কথাটাই মিথ্যে হয়ে যাবে না। আর আপনার স্ত্রী হওয়ার দরুন আমার আপনাকে নিয়ে ভাবতে হবে, এটা স্ত্রী হিসেবে আমার দায়িত্ব। এই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কিন্তু আপনি আমার সাথে এই সামান্য কারণে যে আচরণ করছেন সেটা মোটেই কাম্য নয়। আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আমি এসব ডিজার্ভ করি না। স্বামী স্ত্রীর সম্পর্কে এমন হতে পারে না মেজবা। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। চলবে।